আপনারা জানেন আমরা আছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। শীতের দার্জিলিং, গ্রীষ্মের দার্জিলিং, বসন্তের দার্জিলিংয়ের বিভিন্ন রূপ আপনারা দেখেছেন। আজ আমরা খুঁজব বর্ষায় নবরূপে সেজে ওঠা পূর্ণ যৌবনা পাহাড়ের রানীকে। দারুণ লাগছে, সসেজটা অসাধারণ করেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 16ই আগস্ট 2025, শুভ কৃষ্ণ জন্মাষ্টমী, আর আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যালে। গতকাল মানে 15ই আগস্ট আমরা এসে পৌঁছেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে এই দার্জিলিংয়ে, এবং এখানে এসে উঠেছিলাম একেবারে ম্যালের ওপরে, মানে ম্যাল থেকে 50 মিটার পায়ে হাঁটা দূরত্বে দারুণ সুন্দর একটা হোমস্টেতে, অরা হোমস্টে। তার সমস্ত ডিটেলস আমাদের প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন। আজকে আমরা বেরিয়ে পড়েছি, ঘড়িতে এখন সময় ঠিক সকাল 9:10। আজকে দার্জিলিং সাইট সিংয়ের জন্য আমরা বেরিয়ে পড়েছি। দার্জিলিং সাইট সিং মূলত যে 7 পয়েন্ট সাইট সিং বা 9 পয়েন্ট সাইট সিং বা মিক্সড সাইট সিং যেটা হয়, গতকাল রাত্রে আমরা কথা বলেছি, সেখানে মোটামুটি 3000 থেকে 3500 টাকা ভাড়া পড়বে ওনারা বলছেন। কিন্তু আমরা চাইছি যে যাতে কম খরচে যে সাইট সিংগুলো ওনারা করান সেগুলোই দেখে নেওয়া যেতে পারে, তাহলে কেমন হয়। তো আমাদের আজকে বেরোনোর উদ্দেশ্য এটাই যে একেবারে কম খরচে, এতটা টাকা খরচ না করে মোটামুটি দার্জিলিংয়ের সাইট সিংগুলো কভার করার ইচ্ছা আছে। তো চলুন এখন আর দেরি না করে চলে যাই গাড়ির দিকে। ওখানে গিয়ে আরেকটু ভালো করে কথাবার্তা বলি, দেখি কি ব্যবস্থা করা যায়, এবং এই পুরো ভিডিওতে থাকবে আজকের সারা দিনের সমস্ত কিছু খুঁটিনাটি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক আজকের ভ্রমণ কাহিনীর আরেকটি নতুন গল্প। আচ্ছা, যেটা আপনাদেরকে বললাম যে আমি একদম কম খরচে কিভাবে এই সমস্ত জায়গাগুলো কভার করা যায় বা তার থেকে বেশি জায়গা দেখা যায়, সেটাই করার চেষ্টা করব। সেই মতো আমরা ভানু ভবনের সামনে চলে এসেছি। এখানে কিন্তু ট্যাক্সিগুলো রাখা থাকে, এখানে এসে আপনারা আপনাদের কাস্টমাইজ ট্যুর করে নিতে পারেন। তো এরকম একটা কাস্টমাইজ ট্যুরের জন্য এই গাড়িটা আমরা নিয়ে নিয়েছি। মদন ভাইয়ের সাথে আমরা যাচ্ছি। এই ভাই রয়েছেন আমাদের এখানে, মদন গুরুং ওনার নাম। হ্যাঁ, তো ওনার সাথে আমরা যাচ্ছি, আপনারা বার্গেনিং করতে পারেন। আর এই আজকের যেটা করছি ট্যুর, এটাই কিন্তু সবটা নয়, এরপরেও আমরা আরও ঘুরবো, এবং সবটার খরচ কত পড়লো সেটা আমরা এই ভিডিওর শেষে জানিয়ে দেব। আমরা ক্লাব সাইড রোড ধরে আজকের প্রথম গন্তব্য জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডার দিকে এগোতে থাকলাম। যদিও আজ আমরা চেষ্টা করব গতানুগতিকতার বাইরে গিয়ে দার্জিলিং সাইট সিং করবার জন্য। এখন আমরা চলে এসেছি জাপানি পিস প্যাগোডা বুদ্ধিস্ট টেম্পলের যে মেন দরজা বা মেন গেট, সেই গেটের সামনে। মূলত এখানে মারাত্মক জ্যাম হয়। হ্যাঁ, সেই জন্য দাদা যেটা করলেন, সবার আগে আমাদেরকে এই জায়গাটায় নিয়ে আসলেন। মাত্র 10 মিনিটই লাগলো আমাদের আসতে, 9:40 তখন আমরা এখানে চলে এসেছি। তাতেই আমরা জ্যামে প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকলাম। সব থেকে বেশি জ্যাম হয় এই জায়গাটাতে, তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব সকাল সকাল আসবার এই জায়গায়, তাহলে জ্যামটা অ্যাভয়েড করতে পারবেন। উনি গাড়ি নিয়ে এগিয়ে গেছেন, আমরা হেঁটে হেঁটে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই পিছনে হচ্ছে পার্কিং এরিয়া, আমাদের গাড়িটা পিছনে পার্ক করে দেওয়া হয়েছে। আর আমরা এই সিঁড়িটা দিয়ে এখন উঠে যাব এই প্রাঙ্গণে, মানে এই চত্বরের মধ্যেই কিন্তু যে বুদ্ধিস্ট টেম্পল এবং পিস প্যাগোডা দুটোই রয়েছে। যে 7 পয়েন্ট ট্যুরটা হয়, এখানে কিন্তু 2টো পয়েন্ট দেখানো হয়। তো 2টো পয়েন্ট 2টো জায়গায় নয়, আপনারা কনফিউজড হবেন না, একটা জায়গার মধ্যেই 2টো জিনিস রয়েছে। তাই এখানে আসলেই 2টো জিনিস দেখে তারপরেই আপনারা যাবেন। চলুন এবার এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাওয়া যাক। কয়েকটা সিঁড়ি ভেঙে এই একদম বিশ্ব শান্তি স্তূপ এবং বুদ্ধিস্ট টেম্পলের প্রাঙ্গণে একদম আমরা চলে এসেছি। সামনে এই যে বিশ্ব শান্তি স্তূপ দেখা যাচ্ছে, ওদিকে যাওয়ার আগে প্রথমে এই বুদ্ধিস্ট টেম্পলটা আমরা দর্শন করব, তারপরে ওইদিকে যাব।
এর টাইমিং হচ্ছে প্রত্যেক দিন ভোর 4:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই দরজা দিয়ে প্রবেশ করবার পরে একদম সামনেই রয়েছে এরকম একটি ছোট্ট বুদ্ধ মূর্তি, আর তার পাশে কয়েকটি ছবি রয়েছে। বাঁদিকে এইরকম উপরে ওঠার জায়গা, এইটা দিয়ে ওপরে উঠে কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠে এই যে মূল মন্দিরের গর্ভগৃহ বা মূল জায়গা যেটা বলা যেতে পারে উপাসনালয়, সেই জায়গায় আমরা যাচ্ছি। এই হলো মূল উপাসনালয়, প্রচণ্ড শান্তি। এইখানে এই মূল উপাসনালয়ে যার ছবিটা প্রধানত এখানে উপাসনা করা হয় তিনি হলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী ফুজি গুরুজি, এবং তার আশেপাশেও অনেক বৌদ্ধ সন্ন্যাসীদের মূর্তি করে রাখা রয়েছে। খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো, এবং সবচাইতে বড় কথা এইখানটা প্রচণ্ড শান্তিপূর্ণ। এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের বিশ্ব শান্তি স্তূপের সামনে। সমগ্র বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম শান্তিস্তূপ রয়েছে, তার মধ্যে খুব রিসেন্ট আপনারা জানেন আমরা গেছিলাম রাজগীরে, সেখানে রয়েছে। এছাড়া পুরীর কোনারকে আমরা দেখেছি, তাছাড়াও লুম্বিনীতে, নিউ দিল্লিতে এবং ভারতবর্ষের বাইরে জাপানে এবং বিভিন্ন জায়গায় এরকম শান্তিস্তূপ দেখতে পাওয়া যায়। তবে দার্জিলিংয়ের এই শান্তিস্তূপটি স্থাপন করেছিলেন মাহেয়জি নামে একজন বৌদ্ধ ভিক্ষু, এবং এই শান্তিস্তূপটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1972 সালের 3রা নভেম্বর, এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নিচি দাৎসু ফুজি নামে এক বৌদ্ধ সন্ন্যাসী, এবং এই শান্তিস্তূপটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় 1995 সাল থেকে। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে আমরা চলে এসেছি খানিকটা ওপরে, শান্তিস্তূপের আরও খানিকটা কাছে। তবে একেবারে কাছে যাওয়ার জন্য কিন্তু আরও কয়েকটি সিঁড়ি ভেঙে তারপরে যেতে হবে। এখানে এসে যেমন আপনি দেখতে পারবেন সুন্দর এই শান্তিস্তূপ, এবং এখান থেকে চারপাশের প্রকৃতিটা কিন্তু আরও সুন্দর, আরও অসাধারণ। একটা শান্তির বাতাবরণ বিরাজ করছে এখানকার প্রকৃতিতে, এবং এই শান্তিস্তূপ থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। এইদিকে এখন মেঘটা ক্লিয়ার হয়ে গেছে, আকাশটা ক্লিয়ার হয়ে গেছে, যদিও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তবে আপনারা দেখতে পারবেন যে কি সুন্দর ভ্যালি ভিউ নিচে রয়েছে, এবং পাইনের গাছের জঙ্গলের মধ্যে থেকে পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে। এটা একটা আলাদা মাত্রা দিচ্ছে এই জায়গাকে, এবং এখান থেকেই ওই বুদ্ধ মন্দিরটিও দেখা যাচ্ছে শান্তিস্তূপ প্রাঙ্গণ থেকে। শান্তিস্তূপের কাছে যদি একেবারে চলে যাওয়া যায়, অন্যান্য শান্তিস্তূপের মতোই চারদিকে রয়েছে বুদ্ধের বিভিন্ন অবস্থার 4খানি মূর্তি, এবং শান্তিস্তূপের গায়েও বুদ্ধের জীবনের নানান কাহিনীকে বর্ণনা করা হয়েছে। আমরা এখন একদম শান্তিস্তূপের গায়ে চলে এসেছি। এটাকে আমাদের প্রদক্ষিণ করতে হবে, একটুখানি প্রদক্ষিণ করলে এখানে রয়েছে আবার সিঁড়ি। এই সিঁড়ি ভেঙে একেবারে কাছে চলে যেতে পারবো। এই হলো এই বিশ্ব শান্তিস্তূপের প্রধান মূর্তি। জাপানিজ টেম্পেলে প্রবেশ করেই আমরা এর ছোট মূর্তিটি দেখেছিলাম। এটা সামনের মূর্তি, এবং এখান থেকে চারপাশে আনহিন্ডার্ড ভিউ, অসাধারণ। শান্তিস্তূপের গায়ে বুদ্ধের জীবনের নানান কাহিনীকে দেয়ালচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সমগ্র শান্তিস্তূপটি নিরীক্ষণ করতে মোটামুটি 25 মিনিট থেকে আধ ঘন্টা সময় লাগবে, কারণ শুধু নিরীক্ষণ করলেই তো চলবে না, তার সাথে সাথে এমন সুন্দর ফটোজেনিক একটা জায়গায় এসে বেশ কিছু ছবি তোলাও কিন্তু বাধ্যতামূলক। আমরা নেমে এসেছি 10:25 বাজে, আমরা গাড়িতে উঠে পড়েছি, এবং এখন আমরা এখান থেকে যাচ্ছি ডালি মনেস্ট্রির দিকে। এখন আমরা চলে এসেছি আমাদের আজকের সেকেন্ড স্পট ডালি মনেস্ট্রিতে। দার্জিলিং রেলওয়েজ আর ঘুম রেলওয়েজের একদম মাঝখানে অবস্থিত এই ডালি মনেস্ট্রি। এইখান থেকে মানে জাস্ট রাস্তায় নেমে এখান থেকে উঠে যাওয়ার জায়গা রয়েছে। এখান থেকে এখন আমরা মনেস্ট্রির মধ্যে যাব। এই মনেস্ট্রি কিন্তু প্রত্যেক সোমবার বন্ধ থাকে, এটা মাথায় রাখবেন। আর এই মনেস্ট্রির টাইমিং প্রত্যেক দিন সকাল 7টা থেকে বিকেল 5টা।
অনলাইন হোগা? আচ্ছা, এই মনেস্ট্রিতে কিন্তু ঢোকার জন্য টিকিট লাগবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, 20 টাকা মাথা পিছু টিকিট কেটে তারপর মনেস্ট্রিতে ঢুকতে হবে। মনেস্ট্রির মধ্যে এই দিকে চলে গেলে মূল যে মন্দির সেদিকে চলে যাব, আর একদম সামনে রয়েছে একটা মিউজিয়াম। মিউজিয়ামটাতে আমরা পরে আসবো, আগে চলুন মূল মন্দিরটা দেখে আসা যাক। অ্যাকচুয়ালি এই ডালি মনেস্ট্রি হচ্ছে পুরো এই দার্জিলিং এলাকার মধ্যে সবথেকে বড় মনেস্ট্রি, সেজন্য এটা দেখার খুবই ইচ্ছা ছিল আমার। 1971 সালে কায়েবজে থুকসে রিচেংপং নামেন একজন ব্যক্তি এই ডালি মনেস্ট্রি প্রতিষ্ঠা করেন এই জায়গাতে। যেটা বলছিলাম যে পুরো এই দার্জিলিং এলাকার সবচাইতে বড় মনেস্ট্রি হলো এই ডালি মনেস্ট্রি। এবং দলাই লামা নিজে 1993 সালে 3 দিনের জন্য এই মনেস্ট্রিতে ছিলেন এবং এখানে থেকে তিনি তিবেতিয়ান বুদ্ধিজম এবং কালচারের ওপরে শিক্ষা দান করেছিলেন। এবং এই মনেস্ট্রিতে কিন্তু প্রায় 210 জন তিবেতিয়ান বুদ্ধিস্ট লামা থাকেন। ছোট থেকে বড় বয়সী অনেক লামা থাকার ব্যবস্থা এখানে রয়েছে এবং এই পুরো প্রাঙ্গণেই তারা থাকেন, এখানেই তারা তাদের সমস্ত জীবনটা অতিবাহিত করেন। অপূর্ব সুন্দর এই মনেস্ট্রিটা, এবং এই মনেস্ট্রির মূল প্রাঙ্গণ থেকে চারপাশের ভিউটা একদম মূল মন্দিরের সামনে থেকে পুরো পাহাড়ের ভিউটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর এই জায়গাটা, অসম্ভব সুন্দর। এই মনেস্ট্রির ভিতরে একদিকে যেমন রয়েছে সুন্দর সাজানো গোছানো একটি বাগান, ঠিক তেমনই সেই বাগান লাগোয়া রয়েছে একটি প্রেয়ার হল, যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা এসে তাদের ভক্তি এবং মনস্কামনা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করেন। এই ঘণ্টাধ্বনি দ্বারা মধ্যাহ্ন ভোজনের সময় ঘোষণা করা হলো এবং ঠিক তারপরেই এখানে উপস্থিত প্রত্যেক লামা মনেস্ট্রির সামনের প্রাঙ্গণে এসে প্রার্থনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছিলেন। আর আমিও এই ফাঁকে টুক করে মনেস্ট্রির ভিতর থেকে ঘুরে এলাম। ডালি মনেস্ট্রি থেকে এবার আমরা চলে এসেছি ঘুমের বিখ্যাত বা দার্জিলিংয়ের বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট ঘুম মনেস্ট্রিতে। আমার পিছনেই রয়েছে ঘুম মনেস্ট্রির গেট, এখান থেকে আমরা প্রবেশ তো করব। তবে ডালি মনেস্ট্রি যেমন একদিকে সুন্দর এবং সবচেয়ে বড়, ঘুম মনেস্ট্রি হচ্ছে এই দার্জিলিং রিজিয়নের সবচাইতে প্রাচীন বৌদ্ধ মঠ। চলুন এর ভিতরে প্রবেশ করা যাক। এই ঘুম মনেস্ট্রির আসল নাম হলো ডাঙ্গন সামটেন চোলিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। 1850 খ্রিস্টাব্দে সকপো শেরাব গ্যাতসো নামে এক মঙ্গোলিয়ান অ্যাস্ট্রোলজার এবং বুদ্ধিস্ট মঙ্ক এই মনেস্ট্রিটি প্রতিষ্ঠা করেছিলেন দার্জিলিংয়ে, এবং দার্জিলিং রিজিয়নের সবথেকে প্রথম বৌদ্ধ পীঠস্থান বা বৌদ্ধ চর্চার পীঠস্থান হয়ে উঠেছিল এই ঘুম মনেস্ট্রি। এবং এই সকপো শেরাব গ্যাতসো নামক এই ব্যক্তি কিন্তু 1905 পর্যন্ত এই ঘুম মনেস্ট্রির হেড হিসাবে পরিচিত ছিলেন। ঘুম মনেস্ট্রির উপাসনালয়ে প্রবেশ করছি। ডালি মনেস্ট্রির মধ্যে আমরা দেখাতে পারিনি ভিতরটা, ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল, কিন্তু ঘুম মনেস্ট্রির সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি সেটি হলো এই 15 ফুটের লম্বা মৈত্রেয় বুদ্ধের মূর্তিটি, উপাসনালয়ের একেবারে মাঝখানে অবস্থিত। অপূর্ব সুন্দর এই মৈত্রেয় বুদ্ধটি কিন্তু এই ঘুম মনেস্ট্রির প্রধান আকর্ষণ। অপূর্ব সুন্দর দেওয়ালচিত্র দ্বারা সুসজ্জিত
দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী এই ঘুম মনেস্ট্রি দর্শন না করলে যেন দার্জিলিং ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। দার্জিলিং টয় ট্রেন স্টেশনের অনতি দূরে অবস্থিত এই ঘুম মনেস্ট্রিটি দার্জিলিংয়ের ভ্রমণ তালিকায় থাকা একেবারে মাস্ট। এই মনেস্ট্রির ভিতরেই রয়েছে ছোট্ট একটি দোকান, চাইলে এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারেন, তবে জিনিসপত্রের দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তাই আমি এখান থেকে আর কিছু কিনিনি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই মনেস্ট্রি প্রাঙ্গণের ভেতরেই রয়েছে চা, কফি, চকলেট, কোল্ড ড্রিঙ্ক, হট চকলেট সব কিছুর এই একটি ছোট্ট দোকান। চাইলে এখান থেকে আপনারা টুকটাক খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আমরাও এখান থেকে একটু গরম কফিতে চুমুক দিয়ে এগোলাম পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমরা চলে এসেছি আমাদের আজকের 4 নম্বর স্পট বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। প্রথমে টিকিট কাটবো, তারপরে এর ভেতরে যাব। আচ্ছা, 10 বছরের উপরে সবার জন্যই টিকিট লাগবে। টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা করে মাথা পিছু। আর এই বাতাসিয়া লুপের ওপেনিং টাইম হচ্ছে প্রত্যেক দিন সকাল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। আচ্ছা, এটা দেখে ভালো লাগলো যে এখানে টিকিট কাউন্টারে অনলাইনেরও ব্যবস্থা রয়েছে, ক্যাশ ছাড়াও মানে আসতে পারে না এখানে। এই জায়গাতে মানে বাতাসিয়া লুপে 3টে জিনিস বেসিক্যালি মাথায় রাখতে হবে, 3টে জিনিস দেখবার মতো। এক তো এটা ভীষণ সুন্দর সাজানো একটা গার্ডেন, যেখান থেকে পুরো দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপটা আনহিন্ডার্ড 360 ডিগ্রি আপনি দেখতে পারবেন। 2 নম্বর হচ্ছে এখানে মিডলে গোর্খা সোলজারদের জন্য একটা ওয়ার মেমোরিয়াল করে দেওয়া রয়েছে, ওটা আপনারা দেখবেন। এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের যে লাইনের উপর আমি দাঁড়িয়ে আছি, যার জন্য এর নামটা হচ্ছে বাতাসিয়া লুপ, এখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়। মানে এই যে টয় ট্রেন জার্নিটা হয় এই লাইনের ওপর থেকে এখান থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ তাহলে এই যে প্রচণ্ড পাহাড়ি রাস্তার যে চড়াই সেটাকে অনেকটা অ্যাভয়েড করা যায় এই ঘুরিয়ে দেওয়ার ফলে। এই 3টে জিনিস। আর 4 নম্বর জিনিস যেটা, সেটা তো লাকের ব্যাপার। মানে এখান থেকে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং পূর্ব হিমালয়ের বিভিন্ন শৃঙ্গগুলিকে ভীষণ সুন্দরভাবে দেখা যায়। আজকে যেমন কাঞ্চনজঙ্ঘার দেখা না পাইলেও আমরা কিন্তু দারুণ সুন্দর ভিউ পাচ্ছি। আচ্ছা, এখানে আপনারা সুন্দর এরকম দার্জিলিং পোশাক পরে ছবি তুলতে পারেন, সেরকম ব্যবস্থা রয়েছে। আর এই হলো মাঝখানের ওয়ার মেমোরিয়ালটা। ये ड्रेस कितने का है भैया? 50 টাকা করে ভাড়া দিয়ে এই ড্রেস পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই রয়েছে, পরে আপনারা ছবি তুলতে পারেন। প্রচুর মানুষ করছেন এটা এখানে। আমরা যেমন হিমাচলে দেখেছিলাম, হিমাচলি ড্রেস পরবার একটা ব্যাপার, এখানে আসলে এই ড্রেস পরে ছবি তোলার একটা বিশাল রেওয়াজ রয়েছে। দার্জিলিংয়ে আসলে এটা একটা মাস্ট ডুইং অ্যাক্টিভিটি আর কি। এইটা ভীষণ ভালো লাগছে, এই কাপল শ্যুট যেটা বলছিলাম, মেল ফিমেল উভয়ের জন্যই রয়েছে, এটা ভীষণ সুন্দর। বাতাসিয়া লুপের এই জায়গাটি হলো সবচাইতে জমজমাট। এখানে একদিকে যেমন রয়েছে কেনাকাটা করবার জন্য বিভিন্ন রকমের দোকান, ঠিক তেমনই তার পাশে এই আই লাভ দার্জিলিংয়ের সামনে ফটো যদি না তোলা হলো তাহলে আর কি দার্জিলিং বেড়ালেন। আর এইখানে রয়েছে আরও একটি ইন্টারেস্টিং জিনিস, বাইনোকুলারের মাধ্যমে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা দেখার ব্যবস্থা। তার জন্য মাথা পিছু 50 টাকা করে টিকিট লাগবে।
আমাদের পরবর্তী স্পটে যাওয়ার পথে পড়ল চকবাজার। আর এই চকবাজার দার্জিলিংয়ের ভীষণ উল্লেখযোগ্য একটি এলাকা, কারণ শিলিগুড়ি বা এনজিপি থেকে প্রাইভেট গাড়ি, শেয়ার গাড়ি অথবা বাসে যদি আপনারা দার্জিলিং আসেন, তারা কিন্তু নিয়ে আসবে আপনাকে এই চকবাজার এলাকাতেই, অথবা এখান থেকে ফেরবার জন্য গাড়িও আপনাকে এই চকবাজার এলাকা থেকেই নিতে হবে। তাহলে বুঝতেই পারছেন এই জায়গাটি কতটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এখান থেকে আপনারা যেমন সাইট সিইং করবার জন্য গাড়ি পাবেন, ঠিক তেমন দার্জিলিং এলাকার আশেপাশে বিভিন্ন অফবিট জায়গায় যাবার জন্য শেয়ার গাড়ি অথবা প্রাইভেট গাড়িও কিন্তু এই চকবাজার এলাকা থেকেই নিতে হবে। এখানে যেমন রয়েছে এনবিএসটিসির একটি সরকারি বাস, এই বাসে করে শিলিগুড়ি থেকে মাত্র 130 টাকায় আপনারা চলে আসতে পারেন দার্জিলিংয়ে। আর যদি শেয়ার গাড়িতে আসেন সেক্ষেত্রে মাথাপিছু খরচ পড়বে 250 টাকা করে। এরপরেই পথে পড়ল সেন্ট জোসেফস স্কুল, যেটা নর্থ পয়েন্ট নামেই দার্জিলিংয়ে বেশি প্রসিদ্ধ। এত সুন্দর দেখতে স্কুলটা, দেখে আবার স্কুলে ভর্তি হতে ইচ্ছা হয়। আর যদি আপনারা মনে করেন দার্জিলিংয়ে এসে রোপওয়ের মজা নেবেন, সেক্ষেত্রে অফলাইনে টিকিট কেটে এই দার্জিলিং রোপওয়ে চড়ে দুর্দান্ত একটা অভিজ্ঞতা করতে পারেন। এখন আমরা তেনজিং রকের পাশ থেকে যাচ্ছি। গাড়িটা এত স্লো যাচ্ছে জ্যামের কারণে, তেনজিং রক আর আলাদা করে আমরা নামছি না। এইটা কিন্তু দার্জিলিং সাইট সিইংয়ের পয়েন্টের মধ্যে পড়ে। এটা একটা পয়েন্ট, কিছুই না, রাস্তার পাশে একটা বিশাল বড় পাথর যেখানে রক ক্লাইম্বিং শেখানো হয়, এবং টনিক সিনেমাতে এই পাথরটাকে দেখানো হয়েছে। এটি হলো তেনজিং রক। পরাণ বন্দ্যোপাধ্যায় এই পাথরটি বেয়ে ওপরের দিকে উঠছিলেন, আপনারা দেখেছেন। এই যে এইদিকে দড়ি দেওয়া রয়েছে, ওই উপরে ওঠার জন্য ব্যবস্থা রয়েছে। ওই যে দেখুন অনেকেই উঠছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে RKM, মানে দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশন আশ্রম। এখন আমরা চলে এসেছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে। এটা দার্জিলিংয়ের অসম্ভব সুন্দর একটা টি গার্ডেন। এখান থেকে যেমন সামনে রয়েছে পুরো ভ্যালি ভিউ, ঠিক তার সাথে সাথে এখানে মাউন্টেন ভিউও ভালো পাওয়া যায়। যদিও মাউন্টেন ভিউ আজকে আমরা পাবো না, কিন্তু ভ্যালি ভিউটা ভীষণ সুন্দর পাচ্ছি। একটু আগেই ঢেকে গিয়েছিল, কিন্তু এখন একদম খুলে যাচ্ছে আস্তে আস্তে। মেঘের খেলা চলছে আজকে সারাদিন। আজকে তাপমাত্রা ভীষণ প্লেজেন্ট, 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে। আর এখানেও কিন্তু ওই বাতাসিয়া লুপের মতন পাহাড়ি পোশাক পরে ছবি টবি তোলার ব্যবস্থা রয়েছে। এটাও সবাই করছেন এবং খুব এনজয় করছেন এই জায়গাটা সময় কাটানোর জন্য, এবং প্রাকৃতিক সৌন্দর্যকে দু চোখ ভরে উপলব্ধি করবার জন্য ভীষণ সুন্দর একটা জায়গা। যেটা বলছিলাম যে এখানে সবাই এরকম পোশাক পরে ছবি তোলেন, তো এনারা এসছেন শিলিগুড়ি থেকে। এই ফ্যামিলিটা এখানে খুব সুন্দরভাবে ছোট থেকে বড় সবাই একদম ফৌজি ফ্যামিলি। ওরে বাবা, সবাই সুন্দর সেজে নিয়েছেন এবং ছবি টবি তুলছেন। ইনি তো মানে খুফরি টুফরি নিয়ে একদম খুদে সদস্য, কুখরি না কুখরি, একদম দারুণ মুডে আছে। নাম কি হয় তোমারা? এখান থেকে অসম্ভব সুন্দর ভিউ। ওইদিকে তো একটা ভিউ দেখলাম, আবার এই দিকটাতে এসে মানে বাঁ দিকটাতে এসে এখান থেকে এত সুন্দর চারপাশটা লাগছে। আর যেহেতু এখন বর্ষাকাল, ঘন সবুজ চা বাগান আর গাছে পাহাড়টা পুরো একদম সবুজের মোড়া, তার ব্যাকগ্রাউন্ডে বড় পাহাড়, ভ্যালি ভিউটা তো রয়েছেই। আর বড় বড় পাহাড়গুলো মেঘের খেলা চলছে, তো যখন খুলে যাচ্ছে একটু একটু, এত ভালো লাগছে। মানে এখানে বসে ঘন্টার পর ঘন্টা আমি কাটিয়ে দিতে পারবো, এতটাই সুন্দর এই জায়গাটা। এখানে আপনারা অবশ্যই আসবেন যদি এই দার্জিলিং ভ্রমণে বেরোন বা আমাদের এই রুট ম্যাপটা ফলো করেন, আমরা যেভাবে ঘুরছি, তাহলে কিন্তু এই রঙ্গিত টি গার্ডেন থেকে অবশ্যই একবার ঘুরে যাবেন। আচ্ছা, রঙ্গিত টি গার্ডেনে নামার আগে রাস্তার ওপরে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে এবং মোমো পাওয়া যায় ওই দোকানগুলোতে। ওখান থেকে আমরা একটু মোমো খেয়ে নিলাম। 8 পিস মোমো, চিকেন মোমো, 80 টাকা নিয়েছে, বেশ ভালো মোমোটা। আর চাও খেয়েছি ওখান থেকে। এখানে কিন্তু দুধ চা এবং ব্ল্যাক টি সব রকমের চাই পাওয়া যায়। এখানে যেমন চা কিনতে পাওয়া যায় মানে চা খাওয়ার জন্য, তেমনই এখান থেকে কিন্তু আপনারা বাড়ির জন্যেও চা নিয়ে যেতে পারেন। চায়ের প্যাকেট বিক্রি হয়। যে গাড়িওয়ালার সাথে আপনারা আসবেন, ওনাদের নির্দিষ্ট নাম্বার আছে, সেই দোকান
দোকান থেকেও আপনারা কিনতে পারেন বা অন্য কোনো দোকান থেকেও কিনতে পারেন। ওনারা বলবেন যে এই নাম্বারের দোকানটা আমার, এখান থেকে কিনুন। আপনারা আপনাদের সুবিধা মতো পছন্দ মতো বার্গেনিং করে এখান থেকে কিন্তু চা কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এখন আমরা দার্জিলিং জুয়ের মেন গেটের সামনে থেকে যাচ্ছি, তবে আমরা কিন্তু জুতে ঢুকবো না। আমরা যাচ্ছি সম্পূর্ণ আনএক্সপ্লোর্ড কিন্তু অসাধারণ সুন্দর দার্জিলিংয়ের আরেকটি হিডেন জেমে, যেখানে সচরাচর কোনো গাড়ি আপনাকে নিয়ে যায় না। এখন আমি নেমে গেছি নাইটিঙ্গেল পার্কের একদম সামনে, মানে এখানে আমাদের গাড়ি নামিয়ে দিয়ে ড্রপ করে দিয়ে চলে গেল। মানে আমাদের দাদার সাথে এটাই কথা হয়েছিল, এই জন্যই কাস্টমাইজ ট্যুর করেছি আমরা, যে এখান থেকে আমরা এবার নিজেরা পায়ে হেঁটে কিছুটা যাব। দেখতেই পেলেন যে HMI এর সামনে দিয়ে আমরা এলাম, মানে HMI এর ভেতরে কিন্তু 3টে দেখার জায়গা রয়েছে এবং ওই 7 পয়েন্টের মধ্যে ওই 3টে জায়গাও থাকে। তো সেই কারণে ওই জায়গাটা আমরা অপশানে রেখেছি, মানে যদি আমাদের হাতে সময় থাকে তাহলে ওটা দেখবো, আদারওয়াইজ দেখবো না। কিন্তু আমরা এই যে আজকে এই ট্যুরটা করলাম, এখনও কিন্তু আমাদের হাতে সময় আছে, আমরা নাইটিঙ্গেল পার্কে যাব। ওখান থেকে ঘুরে আসার পর যদি সময় থাকে আরও কয়েকটা জিনিস দেখব এবং সেটার জন্য আর কোনো খরচ হবে না। এই ট্যুরটার জন্য আমাদের খরচ পড়লো 1500 টাকা। তো আমার মনে হয় যে ওই 7 পয়েন্টের যে সমস্ত জায়গাগুলো, তার থেকে বেশি জায়গা আমরা কভার করলাম আজকে, এবং সেটা অনেক কম খরচে। মানে 7 পয়েন্ট এখন 2500 থেকে 3000, মাঝে মাঝে 3200 চাইছেন কেউ কেউ। তো তার হাফ খরচে আমরা কিন্তু তার থেকে অনেক ভালো সাইট সিইং করলাম। এখান থেকে কিন্তু দারুণ সুন্দর দার্জিলিং পাহাড়ের ভিউটাও দেখা যাচ্ছে। আর এই যে রাস্তা, এখান থেকে সোজা চলে গেলে আমরা নাইটিঙ্গেল পার্কের দিকে চলে যাব। 25 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে গেছি শ্রাবরী নাইটিঙ্গেল পার্কের মধ্যে। তবে এই জায়গার বিশেষত্ব এটাই যে একদম শান্ত। এরকম একটা ভরা সিজনে হাতে গোনা মাত্র 4-5টা ট্যুরিস্টই রয়েছে। এখানে কিন্তু ট্যুরিস্টের ভিড় একেবারেই নেই। কোনো গাড়িওয়ালাও আপনাকে এই জায়গার কথা বলবে না যদি আপনারা নিজে থেকে না বলেন, কারণ এই জায়গাটা অতটা পপুলার নয় ট্যুরিস্ট স্পট হিসাবে, কিন্তু এই জায়গাটা অদ্ভুত সুন্দর। আমার পরামর্শ, আপনারা যদি দার্জিলিংয়ে আসেন এবং আমাদের মতো ট্যুরটা করেন কাস্টমাইজ, তাহলে এই জায়গাটা অবশ্যই রাখবেন। বিশেষ করে যদি অক্টোবর-নভেম্বর মাসে আসেন, তখন এই যে পার্কটা দেখছেন, পুরো পার্ক এরিয়াটা দারুণ সুন্দর ফুলে পুরো সাজানো থাকে এবং এখান থেকে চমৎকার কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং সমস্ত পর্বতের ভিউ, সিকিমের ভিউ দারুণভাবে দেখা যায়, আনহিন্ডার্ড দেখা যায় এবং নির্বিঘ্নে আপনি এখানে ছবি তুলতে পারবেন। এখানে ভীষণ ফটোজেনিক এরিয়া, নির্বিঘ্নে এখানে সময় কাটাতে পারবেন প্রিয়জনের সাথে, পরিবারের সাথে। অনেকটা খোলামেলা জায়গা রয়েছে। তো আমার মনে হয় যে এই নাইটিঙ্গেল শ্রাবরী পার্কটা একটা হিডেন জেম এই দার্জিলিংয়ের মধ্যে। আর এই শ্রাবরী কথার অর্থ যেহেতু ঝোপঝাড়, ব্রিটিশ শাসিত ভারতে কিন্তু এই জায়গাটা একটা ঝোপঝাড় অঞ্চল হিসাবেই পরিচিত ছিল এবং তারপর একজন ব্রিটিশ স্যার টমাস টার্টন, তার পাশেই এখানে বাংলো ছিল এবং তার এটা একটা ব্যক্তিগত কোর্টইয়ার্ড ছিল। সেই জায়গাটাকেই পরে রেনোভেট করে এরকম পার্ক করে দেওয়া হয়েছে। যদিও 1934 সালের ভূমিকম্পে এই জায়গা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আবার এটাকে রেনোভেট করা হয়েছে এবং বর্তমানে পর্যটকদের জন্য কিন্তু ভীষণ সুন্দর ওয়েল মেনটেন্ড একটা পার্ক হিসাবে পরিচিত দার্জিলিংয়ের এই নাইটিঙ্গেল শ্রাবরী পার্ক। দেখুন, নাইটিঙ্গেল পার্ক থেকে বেরিয়ে নিচে নামার সময় পথে এখান থেকে উল্টো দিকের পাহাড়ে টাইগার হিল খুলে গেছে। আমরা তো জানতামও না যে এখান থেকে ওইভাবে টাইগার হিল দেখা যায়। স্থানীয় দুজন দিদি আমাদেরকে বললেন যে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে টাইগার হিল পাহাড়। মেঘের আড়ালে ঢাকা ছিল, মেঘটা সরে এখন দেখা যাচ্ছে আর নিচে থেকে মেঘটা উঠছে এখন দার্জিলিংয়ের ওপরের দিকে। এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা ছিল আর নিচে এই যে টি স্টেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট। আমরা চেষ্টা করব এই হ্যাপি ভ্যালি টি স্টেটটা কাছ থেকে গিয়ে আপনাদেরকে দেখানোর এই সময়ে। আচ্ছা, নাইটিঙ্গেল পার্ক থেকে সোজা রাস্তায় 10 মিনিট হেঁটে গেলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন দার্জিলিং ম্যাল। আমরা সেই রাস্তা ধরেই যাব, কিন্তু যদি এখান থেকে একটু নিচের দিকে মানে ডান দিকে বেঁকে নিচে যেতাম তাহলে HMI, যেটা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, যার সামনে দিয়ে আমরা এলাম, ওখানেও যাওয়া যেতে পারতো।
আমরা ওটা স্কিপ করছি। যদি আপনারা চান ওখান থেকে কিন্তু পায়ে হেঁটেই ঘুরে আসতে পারেন। ওইখানে 3টে দেখবার জিনিস রয়েছে এবং ওই দার্জিলিংয়ের যে পয়েন্ট ট্যুর হয় 9 পয়েন্ট 7 পয়েন্ট, তার মধ্যে কিন্তু এই 3টে জায়গাকে 3টে পয়েন্ট হিসাবে দেখানো হয়। তার মধ্যে একটা হচ্ছে তেনজিং নোরগের সমাধি, একটা হচ্ছে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং রয়েছে জু, তার সাথে রয়েছে হিস্টোরিক্যাল মিউজিয়াম। জুতে যেটা প্রধান আকর্ষণ এখানে সেটা হচ্ছে প্যান্থার এবং রেড পান্ডা, তার সাথে দারুণ কিছু ম্যাকাও রয়েছে। তবে জু তো আমরা সব জায়গাতেই দেখি আর আগে আমরা দেখেওছি, এই জন্য আমরা এটা স্কিপ করলাম। যদি সাথে বাচ্চারা থাকে তাহলে আপনারা ওখানে যেতে পারেন। আর যে মিউজিয়ামটা রয়েছে ওই মিউজিয়ামটা কিন্তু ভীষণ সুন্দর, কারণ তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারির সমস্ত এক্সপেডিশনের সমস্ত জিনিসপত্র ভীষণ সুন্দরভাবে রাখা রয়েছে। ওটা আপনারা দেখতে পারেন বা স্টুডেন্টদেরকে দেখাতে পারেন, যারা বাচ্চা আছে তারা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং বোধ করবে। আমরা ওই জায়গাটা স্কিপ করে এখান থেকে সোজা যে রাস্তাটা ম্যালের দিকে যাচ্ছে ওই রাস্তা ধরে যাব এবং যাবার পথে চেষ্টা করব আপনাদেরকে এর ঠিক পাশে চমৎকার একটি টি স্টেট, যেটা কোনো পয়েন্টের মধ্যেই নেই, হ্যাপি ভ্যালি টি স্টেট, সেটার সৌন্দর্য আপনাদের সাথে ভাগ করে নিতে। নাইটিঙ্গেল শ্রাভারি পার্ক থেকে এখন আমরা যাচ্ছি ম্যালের দিকে, প্রায় 1 কিলোমিটার, তার একটু বেশি রাস্তা, সোজা রাস্তা। আর আমার বাঁদিকে রয়েছে রাজভবন, রাজভবনের একেবারে পাশ থেকে যাচ্ছি। রাজভবনের ফটো ভিডিও কিছু করা যায় না আলাদা করে, কিন্তু এই রাস্তাটা ভীষণ সুন্দর, এটা পায়ে হেঁটেই আপনারা যাবেন। তাহলে কিন্তু ডান দিকে পুরো দার্জিলিং শহর, টাইগার হিল সহ সুন্দর একটা ভিউ, আর বাঁদিকে এরকম রাজভবন এবং নানান রকম বিল্ডিংয়ের অ্যান্টিক সমস্ত বিল্ডিংয়ের ভিউ দেখতে দেখতে এনজয় করতে করতে ওই 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন ম্যালে। আচ্ছা, এই রাস্তা দিয়ে আমরা এলাম নাইটিঙ্গেল পার্ক থেকে। এখানে যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে রয়েছে মেফেয়ার আর বাঁ দিকে রয়েছে রাজভবনের গেট। এখান থেকে আরও 650 মিটার গেলে আমরা ম্যালে পৌঁছে যাব। দুটো রাস্তা দিয়েই যাওয়া যায় ম্যালে, সোজা যে রাস্তা এখান থেকেও চলে যাওয়া যাবে আর বাঁ দিকের রাস্তা দিয়েও চলে যাওয়া যাবে। আমরা এই রাস্তাটা দিয়ে আজকে যাব। আর হ্যাপি ভ্যালি টি স্টেটে আজকে আর গেলাম না, চেষ্টা করব আগামীকাল হ্যাপি ভ্যালি টি স্টেটটা অ্যাড করার আমাদের ভিডিওতে। তাহলে চলুন এখন এই রাস্তা ধরে ম্যালের দিকে যাওয়া যাক। রাজভবনের দিক থেকে এখন আমরা মর্নিং ক্লাবের দিকে যাচ্ছি। এই রাস্তায় কিন্তু খুব ভালো ভালো প্রপার্টি, বেশ কিছু কিছু ভালো হোটেল রয়েছে এবং এই রাস্তাতে বসবারও বেশ সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে। হোটেল নিয়ে ম্যালের কাছাকাছি সমস্ত রকম বাজেট হোটেল এবং হাই বাজেটের হোটেল নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ব্লগ থাকবে, কিন্তু আজকে আমরা এখান থেকে এই রাস্তা ধরে চলে যাব ম্যালের দিকে। এখানে এই যে সুন্দর বসবার জায়গাটি করে দেওয়া হয়েছে, এটি হলো দ্য রিট্রিট হোটেলের ক্যাফে হাউসের ছাদ। এখান থেকে পরিষ্কার দিনে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর আগের পর্বে আমরা যেমন গ্লেনরিজের ডিনার দেখিয়েছি, আজকে ইভিনিং স্ন্যাক্সটা আমরা এই ক্যাফে হাউসে করবার চেষ্টা করব। তার আগে চলুন আশপাশটা আরেকটু ঘুরে দেখে নিই। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি মর্নিং ক্লাবের পাশে। এটা তো ভীষণই নস্টালজিক একটা জায়গা বাঙালিদের কাছে, প্রচুর বাংলা সিনেমার শুটিং এখানে হয়েছে। আর এই জায়গাতে জিম করার নানান রকম সামগ্রী রয়েছে। সকালবেলা এসে এই জায়গাটা সময় কাটাতে এবং এখান থেকে আশপাশের ভিউ দেখতে দেখতে শরীরচর্চা করতে আলাদাই আনন্দ আসবে। আজ সারাদিন যেহেতু আমাদের সেভাবে খাওয়া দাওয়া হয়নি, লাঞ্চও সেরকমভাবে করিনি, তাই সারাদিন ঘোরাঘুরির পর এখন চলে এসেছি দ্য ক্যাফে হাউস দার্জিলিংয়ে, দ্য রিট্রিট হোটেলের যে ক্যাফেটেরিয়া রয়েছে ওপেন ডেক এরিয়াতে। দারুণ সুন্দর এই জায়গায় চলে এসেছি সন্ধেবেলা একটু স্ন্যাক্স নেবার জন্য, এবং আজকে স্ন্যাক্সে নিয়ে নিয়েছি চিকেন সসেজ, আমার ফেভারিট, যেটার প্রাইস হচ্ছে 250, আর তার সাথে রয়েছে চিকেন মানচাও স্যুপ, এটার প্রাইস 220। টেস্ট করে দেখবো কেমন লাগছে। সসেজগুলো তো দেখতে ভীষণই লোভনীয়। আমি কেভেন্টার্সের সসেজ খেয়েছিলাম এর আগে, এবারে খাইনি যদিও এখনও, দেখি এটা তার সাথে বিট করতে পারে কিনা।
দুর্দান্ত খেতে। দারুণ লাগছে সসেজটা, অসাধারণ করেছে। মানচাও স্যুপটা এবার একটু খেয়ে দেখি। মানচাও চিকেন মানচাও স্যুপে অল্প অল্প চিকেন আছে, ভেজিটেবল আছে, আর ঝুরি আলু ভাজা দেওয়া উপর থেকে। এটাও বেশ ভালো, বেশ সুন্দর, দুটো খাবারই ভালো হয়েছে। তবে সসেজটা ইজ এ ক্লাস। চলুন মুখরোচক স্ন্যাক্স দিয়ে আমাদের সন্ধ্যাটা কাটাই, তারপর ডিনারে দেখছি কি করা যায় আজকে। প্রতিদিন ভ্রমণের শেষে যদি সান্ধ্যকালীন ম্যালটা না দেখা হয়, তাহলে যেন মনের মধ্যে কোথাও একটা অতৃপ্তির রেশ থেকে যায়। আজ সন্ধেবেলা ম্যালে ফিরে এসে দেখলাম আরও জমজমাট ভাইব। গতকাল যেরকম মানুষজন দেখেছিলাম, আজ কিন্তু তার সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। দুর্গাপুজোর অষ্টমীর মতো ভিড় ঠেলে আমরা এখানকার যে সমস্ত দোকানগুলি রয়েছে সেগুলিতে ঢুকে দেখবার চেষ্টা করছিলাম যে ঠিক কি কি শপিং করা যায়। তবে যা দেখলাম তাতে মনে হলো এখানে কিছু কিছু দোকানে জিনিসপত্রের দাম কিন্তু বেশ আকাশ ছোঁয়া, আবার কিছু কিছু দোকানে প্রচণ্ড লোভনীয় জিনিসপত্র থাকা সত্ত্বেও দাম বেশি হওয়ার কারণে নেওয়া গেল না। তবে শীতের পোশাকগুলির দাম কিন্তু বেশ ঠিকঠাকই লাগছিল। বার্গেনিং করে নিতে পারলে এই সব জায়গা থেকে শীতের পোশাক আপনি কিনতেই পারেন। তবে ঠিকমতো না চেনার কারণে পৃথিবী বিখ্যাত দার্জিলিং চা আর কিনে ওঠা হলো না। আজ হোপের সামনে এসে কোনো আশা নেই, কারণ আজ আর আমরা এই গ্লেনারিজে ডিনার করব না। আজ ডিনার করবার জন্য আমাদের একটু বাঙালি বা ইন্ডিয়ান খাবারের খোঁজ করছিলাম, আর সেই খোঁজ করতে করতেই পায়ে পায়ে আমরা চলে এলাম কেভেন্টার্সের একেবারে পিছন দিকে অবস্থিত এখানকার সুপ্রসিদ্ধ মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আর ডিনারে এখানে নিয়ে নিয়েছিলাম স্পেশাল প্রন বিরিয়ানি আর তার সাথে চিকেন শিক কাবাব। শিক কাবাবটা আপ টু দ্য মার্ক না হলেও প্রন বিরিয়ানির স্বাদ কিন্তু মুখে লেগে আছে। এই ছিল আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের বা দ্বিতীয় পর্বের গল্প। আপনারা যেমনটা জানেন, আমরা কিন্তু প্রত্যেক দিন বেসিসে আলাদা আলাদা পর্বে আমাদের ট্যুর প্ল্যানগুলো শেয়ার করে থাকি। তাই প্রতিটা সিরিজের সবকটি পর্ব দেখলে তবেই কিন্তু আপনারা নিজেদের মতো সবথেকে কম খরচে সুন্দরভাবে একটা ট্যুর অর্গানাইজ করতে পারবেন। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের শনিবার ঠিক বিকেল 4:30 নতুন আরও একটি ভ্রমণ কাহিনী নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।